আজকের আলোচনা করব 96 থেকে। আজকের আলোচনা 96 ধারা থেকে আলোচনা। নেটের সমস্যা মনে হচ্ছে না, কারণ আমি দেখতেছি আমি বাজে যাচ্ছি না। ভিডিও মুড একজন অন করেন। 96 হচ্ছে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার। আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার গুরুত্বপূর্ণ অধ্যায়, অধ্যায়ের একটা অংশ। এই আত্মরক্ষা থেকে প্রশ্ন এবি, এটিএসআই এবং নিরস্ত্র আসবে এবং শতভাগ আসবে, না আসার কোনো সম্ভাবনাই নাই। আত্মরক্ষার 96 হচ্ছে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার। 96 থেকে 106, 96 থেকে 106 আত্মরক্ষার হযরত আলী, নামটা সুন্দর আছে। 96 হচ্ছে ব্যক্তিগত আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার দুই ভাগে ভাগ, একটা হচ্ছে দেহ আর একটা হচ্ছে সম্পত্তি। আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার দুই ভাগে ভাগ করবেন, একটা হচ্ছে দেহ আর একটা হচ্ছে সম্পত্তি। দেহ বলতে নিজের দেহ, দেহ বলতে নিজের দেহ, অন্যের দেহ, দেহ বলতে নিজের দেহ, অন্যের দেহ। সম্পত্তি বলতে আগে বোঝায় নেই। সম্পত্তি বলতে নিজের সম্পত্তি, সরকারি সম্পত্তি, অন্যের সম্পত্তি। সম্পত্তি বলতে নিজের সম্পত্তি, অন্যের সম্পত্তি, সরকারি সম্পত্তি। তাহলে আমরা কয়টা জিনিস পেলাম? 5টা। নিজের দেহ, অন্যের দেহ, সরকারি সম্পত্তি, নিজের সম্পত্তি, অন্যের সম্পত্তি। এই 5টা রক্ষা করার জন্য আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে। কিভাবে করা যায় তা ধারাবাহিকভাবে আলোচনা করা আছে, এখন সেই আলোচনাই করব। 96 দ্বারা আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে নিজের দেহ রক্ষা করার জন্য ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগ করে কৃত কোনো কাজই অপরাধ নয়। এর বাংলা হচ্ছে আপনার দেহ রক্ষা করার জন্য, আপনার শরীর রক্ষা করার জন্য আপনি আক্রমণকারী, যে আপনাকে আক্রমণ করতে আসছে ওই আক্রমণকারীর প্রতি আপনি যে ধরনের কার্যক্রম করেন তা কোনো অপরাধ হবে না। আপনি যেভাবে নিজেকে সেভ করতে পারবেন, আমি আপনি আমার জন্য সব। পৃথিবীতে বিভিন্ন দেশ আছে, প্রত্যেক দেশে আইন শৃঙ্খলা বাহিনী আছে, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে একজন আরেকজনের রক্ষা করা সম্ভব না, এত লোক বরাদ্দ নাই। এবং যে রক্ষী, দেহরক্ষী, সেই যে আমাকে বাঁচাবে এরকমও সুযোগ নাই, সেও তো মেরে ফেলতে পারে। তাই আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার নিজেকেই নিজে করতে হবে। এই অধিকার প্রয়োগ করার সময় আপনি যে কোনো কার্যক্রম করতে পারেন, সেক্ষেত্রে আপনার কোনো অপরাধ হবে না। আমার আপনার ক্ষেত্রে একই আইন। আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করবেন নিজের দেহ রক্ষার জন্য। যে অধিকারই প্রয়োগ করেন, কাটিয়ে ফেলেন, মারি ফেলেন, ছিঁড়ে ফেলেন, কোনো সমস্যা নাই, কোনো অপরাধ বলেই গণ্য হবে না। এটা 96টি বলছে। এইবার 97টি কি বলছে? 97 যে শরীর সম্পর্কিত, শরীর সম্পত্তি সম্পর্কিত ব্যক্তিগত অধিকার। শরীর এবং সম্পত্তি, এই শরীর বলতে দেহ, সম্পত্তি বলতে টাকা পয়সা, স্থাবর অস্থাবর সম্পত্তি। এটা নিজের হতে পারে, এটা অন্যের হতে পারে, সরকারি সম্পত্তিও হতে পারে। খালি সম্পত্তি নিজেরও হতে পারে, অন্যেরও হতে পারে, সরকারেরও হতে পারে। দেহ আমারটাও হতে পারে এবং জনগণেরটাও হতে পারে। এইটা রক্ষা করার জন্য, এই দেহ বা সম্পত্তি রক্ষা করার জন্য আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে। এই অধিকার প্রয়োগকালে কোনো অপরাধী অপরাধ না। আক্রমণকারীর আক্রমণ প্রতিহত করার জন্য আমি যে কোনো পদক্ষেপ নিতে পারি, সেক্ষেত্রে আমার কোনো অপরাধ হবে না। আক্রমণকারীর কোনো সে প্রতিহত করবে, তার কোনো অপরাধ হবে না। আরেকটা কথা বলি, এই যে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার, এই অধিকার কিন্তু ঘটনা ঘটানোর পূর্বেই ঘটে যায়। এই অধিকার ঘটনা ঘটার পূর্বেই কোনো ব্যক্তি আমাকে আঘাত করতে আসছে, আমার উপর আক্রমণ, আমি তা প্রতিহত করালো আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার। কিন্তু সেই লোক যদি আমাকে আঘাত করেই বসে, গুরুতর আঘাত করে বসতে পারে বা বড় ধরনের ক্ষতি করতে পারে, অনিষ্ট করতে পারে, সেই ক্ষেত্রে আবার বিধিবিধান চেঞ্জ আছে, তার জন্য আইনের ব্যবস্থা আছে। ঠিক আছে? নেটে দুর্বল, আমার তো ইচ্ছার এখন স্তব্ধ হয়েছে, কথা কাটিয়ে আসতেছে। ঠিক আছে, তারপরে আছে সম্পত্তি। প্রথম আছে মানবদেহ ক্ষুণ্ণকারী যে কোনো অপরাধের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায়। মানবদেহ মানুষের দেহ ক্ষুণ্ণকারী, মানুষের দেহ যে নষ্ট করবে তা প্রতিরোধ করা, তার বিরুদ্ধে অবস্থান নিয়ে যে কার্যক্রম করা হবে, সে কার্যক্রমে কোনো অপরাধ হবে না। দ্বিতীয়তকে বলছে সম্পত্তি। সম্পত্তি কিভাবে ক্ষতিগ্রস্ত হয়? চুরি হয়। সম্পত্তি কি হয়?
চুরি হয়, সম্পত্তি দস্যুতা করে নিয়ে যায়, সম্পত্তি দস্যুতা করে নিয়ে যায়। চুরি হলো 387 সংজ্ঞায় দেওয়া আছে, দস্যুতা আছে 390, সামনে যা পাবো। অনিষ্ট, অনিষ্ট হলে 425, অনিষ্ট মানে ক্ষতি করা, একজনের সম্পত্তি আমি ক্ষতি করব, আমার লাভও নাই লসও নাই, কিন্তু ক্ষতি করা, অনিষ্ট করা যাবে না। এখান থেকে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে। অপরাধমূলক অনধিকার প্রবেশ, কোনো ব্যক্তির ঘরে যদি অপরাধমূলক অপরাধ করার উদ্দেশ্যে আমি প্রবেশ করি, কোনো ব্যক্তির গৃহ, তাঁবু বা তার বসবাসের স্থানে অপরাধ করার উদ্দেশ্যে প্রবেশ করি, তাহলে কি আছে? অপরাধমূলক অনধিকার গৃহে প্রবেশ করার পরেই তো আমি আপনার সম্পত্তি নষ্ট করব, অথবা আপনার দেহকে ধ্বংস করব বা শরীরকে ধ্বংস করব। আক্রমণকারী তাহলে কতভাবে ক্ষতি করবে? আক্রমণকারী আপনার সম্পত্তি চুরি করবে, আক্রমণকারী আপনার সম্পত্তি দস্যুতা করে নেবে, আক্রমণকারী আপনার সম্পত্তিকে অনিষ্ট করবে, আক্রমণকারী আপনার সম্পত্তি অনধিকারভাবে প্রবেশ করবে। এই প্রবেশ করা, এই যে 4 প্রকারের ক্ষতি দেখলাম, এই ক্ষতির হাত থেকে রক্ষার জন্য আপনাকে একটা আইন দেওয়া আছে। এই আইনের নাম হচ্ছে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার। যে লোক আপনার এই সম্পত্তি চুরি করতে আসবে, তারপর দস্যুতা করতে আসবে, অনিষ্ট করতে আসবে, অনিষ্ট মানে ক্ষতি, এবং অনধিকারভাবে গৃহে প্রবেশ করবে, তাকে আপনি প্রতিহত করবেন। এই প্রতিহত করার সময় আপনি যে কোনো অধিকার প্রয়োগ করবেন, এতে আপনার কোনো সমস্যা হবে না, আইনে আপনি কোনো অপরাধী হবেন না। তাহলে 96 আর 97 আমরা সংজ্ঞা লিখি। আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার কাকে বলে? টিকা। আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার কি? সংজ্ঞা, টিকা বা সংজ্ঞা। 99 ধারার শর্ত সাপেক্ষে, আমরা 99 ধারা অল্প সময় পরেই পাবো। 99 ধারায় 4টে শর্ত আছে। এই শর্ত সাপেক্ষে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির উপরে এমন আক্রমণ করে, তার আক্রমণ প্রতিহত করার জন্য, তার দেহ বা তার অন্যের দেহ, তার সম্পত্তি, অন্যের সম্পত্তি বা সরকারি সম্পত্তি রক্ষার হাত থেকে রক্ষা করার জন্য আক্রমণকারীর উপর যে প্রতিরোধমূলক কার্যক্রম গড়ে তোলে, তাকে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার বলে। আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগকালে কৃত কোনো কর্মই অপরাধ না। আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগকালে কৃত কোনো কর্মই অপরাধ না। তাহলে আত্মরক্ষা করবে দেহের জন্য, নিজের দেহ, অন্যের দেহ, নিজের সম্পত্তি, অন্যের সম্পত্তি, সরকারি সম্পত্তি, এই 5টা দিলেই সব মিলে যাবে। এই সম্পত্তি কিভাবে নষ্ট করবে? চুরি করে, দস্যুতা করে, চুরি করে, দস্যুতা করে, অনিষ্ট করে, অপরাধমূলক অনধিকার প্রবেশ করে। তাহলে এর ধারা হবে সংজ্ঞা লেখার সময় 99 ধারার শর্ত সাপেক্ষে। এই আইন যতবারই লিখবেন 99 ধারার শর্ত। আর কি বলছে? 99 ধারার শর্ত সাপেক্ষে যদি আক্রমণকারীর, যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির উপর আক্রমণ করে, তার আক্রমণ প্রতিহত করার জন্য, তিনি যে কোনো কার্যক্রম করবেন, তাতে কোনো অপরাধ হবে না। আক্রমণকারী আক্রমণ প্রতিহত করার জন্য যত বড় অপরাধী করেন, যদি খুনও করে ফেলান, সেক্ষেত্রে আমার আপনার কোনো অপরাধ হবে না। এরপরে আসেন 98, অপ্রকৃতস্থ ব্যক্তির কার্যের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার। এইটা কিন্তু দামি, এটাও দামি ধারা। 98 হলো অপ্রকৃতস্থ, পাগল ব্যক্তি। এই পাগলের কথা কিন্তু আমরা পড়ে আইছিলাম কত ধারায়? পিছনে আমরা পড়ে আইছিলাম অপ্রকৃতস্থ ব্যক্তি 81 ধারা, কত 84 পড়ছিলাম। 84 অপ্রকৃতস্থ ব্যক্তির কাজ কোনো অপরাধ নয়, কিন্তু এখানে বলছে কি? অপ্রকৃতস্থ ব্যক্তির কাজের বিরুদ্ধেও আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায়। এই পাগলের কাজ বা অপ্রকৃতস্থ ব্যক্তির কাজের বিরুদ্ধে কিভাবে আপনি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করবেন? পাগলের তো পড়ছি পূর্বেই, পাগলের কোনো কাজ অপরাধ নয়, এরা আমিও জানি, আপনিও জানেন। খেয়াল রাখবেন, রাস্তাঘাটে চলার সময় দেখবেন পাগলের হাতে ছুরি, দাও, কাঁচি বা বড় ধরনের কোনো কিছু থাকতে পারে। ওই যে ছুরি, দাও, কাঁচি বা বিষাক্ত কোনো জিনিস ওর কাছে থাকলে, ওই জিনিস দ্বারা, ওই দ্রব্য দ্বারা যে বড় ধরনের ক্ষতি হতে পারে, ওই পাগল তা বোঝে না, ও তো অপ্রকৃতস্থ ব্যক্তি, পাগল। এবং দেখবেন অনেক সময় অনেক ব্যক্তির উপর আক্রমণ করে পাগলরা, ধায়া যায়, মারতে যায়, লাঠি সুটা নিয়ে যায়, কিন্তু এর পরিণামও জানে না যে এই লোকের বাড়ি দিলে ওই লোকটা মারা যেতে পারে।
এই ওর কাছে যে দিয়াশলাই আছে, দিয়াশলাই দিয়ে অন্য ঘরে জ্বালা দিলে পুড়ে যেতে পারে, এই কাজের পরিধি ওই পাগল বোঝে না। তার মানে কি ওই পাগল আমার বাড়িতে মেরে ফেলাবে? এর সুযোগ নাই। পাগল আমাকে আপনাকে বাড়িতে মারবে না, ও তো অপ্রকৃতিস্থ ব্যক্তি। ওর কাজের বিরুদ্ধে আপনি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবেন, নিজে বাঁচার জন্য আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবেন, কিন্তু ওকে মারি ফেলবেন না। ওর কাছ থেকে ওই দা কাশি যে বটি থাকবে বা বিষাক্ত যে কেমিক্যাল থাকবে ওইটা আপনি সরা ফেলাবেন, যাতে ও বড় ধরনের ক্ষতি না করতে পারে। এতটুকু আপনি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে। তাহলে পাগলের বিরুদ্ধেও আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে। পাগল যদি কোনো সময় আমার উপর আক্রমণ করে, ওর ওই যে জিনিস দ্বারা আমাদের উপর আক্রমণ করে বা হিংসাত্মক আচরণ করতেছে, সেই জিনিসটাকে প্রতিহত করে আমাকে নিরাপদ থাকার নামই আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার। এই ক্ষেত্রে কিন্তু একে মেরে ফেলবেন না, কারণ আপনি দেখতেছেন ও অপ্রকৃতিস্থ ব্যক্তি, পাগল, ও কাজের ভালো মন্দ বোঝে না। বুবা বা বধির কিন্তু পাগল না, ও কিন্তু দুনিয়ার সব বোঝে, আমার আপনি যে বেশি ভালো বোঝে। তাহলে 98 আছে পাগল ব্যক্তির বিরুদ্ধে কখন আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায় না, বা কোন কোন ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায় না, বা আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা গেলেও তার মৃত্যু ঘটানো বা তার ক্ষতি করা যায় না, তখন লিখবেন অপ্রকৃতিস্থ ব্যক্তি বা এই পাগল ব্যক্তির আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে তার মৃত্যু ঘটানো যাবে না বা তার ক্ষতি করা যাবে না, কিন্তু তাদের কাজের বিরুদ্ধেও আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে। এছাড়াও খেয়াল করেন, 9 বছরের কম বয়স্ক শিশু, 9 বছরের কম বয়স্ক শিশু, 9 বছরের অধিক, 12 বছরের কম বয়স্ক শিশু, 81 এবং 82 দ্বারা যেটা পড়ছিলেন সেটাও মাঝখানে লিখে দেবেন। এই সমস্ত শিশুরা যদি কোনো কার্যক্রম করে, ঘরের ভিতর দেখবেন অনেক কিছু চেঙা মারে, বাপ মায়ের উপর ফেঁকে মারে, ওই শিশুর ফেঁকে মারার কারণে আপনি প্রতিহত করবেন, যেন ওই ঠেকা দেবেন, কিন্তু ওকে কোনো আঘাত করবেন না। এবং ওর কার্যক্রমে যদি কোনো ক্ষতি হয় সেটা কোনো অপরাধ হবে না। এতটুকু সহজ, ক্লাস খালি বড় হয়ে যায়। এরপরে 99 দ্বারা হলো শর্ত। কোন কোন শর্ত আপনি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবেন না। আমি 4টে শর্তের কথা বলবো, আপনারা শুনবেন, মূল বই দেখবেন, আবার ছোট করে নিয়ে পড়া, কারণ বড় করে পড়লে আপনার কষ্ট হয়ে যাবে, আমারও কষ্ট হবে, আমাদের লেখার সময় হবে না। 99 ধারা হচ্ছে কি 4টে শর্তে, যে সমস্ত শর্তে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায় না। এখানে 4টে শর্তের মধ্যেই 3টে হচ্ছে সরকারি, 3টে হচ্ছে সরকার সংক্রান্ত বিষয়, একটা হচ্ছে ভিন্নতর। তাহলে প্রথমটা বলি, সরকারি কর্মচারী কর্তৃক সম্পাদিত কোনো কাজ, সরকারি কর্মচারী কর্তৃক সম্পাদিত কোনো কাজ যে কাজের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায় না। ছোট করে লিখবেন, এইটুকু মুখস্থ করে না, দুনিয়া ধরে পড়তে গেলে আড়া ফেলা দেবেন লাস্টে, একেবারে এটা টুটস্থ করে ফেলাবেন। সরকারি কর্মচারী কর্তৃক সম্পাদিত কোনো কাজ, 99(1), 99(2), কোনো সরকারি কর্মচারী বা কর্মকর্তার নির্দেশক্রমে কোনো কাজ, কোনো সরকারি কর্মচারী বা কর্মকর্তার নির্দেশক্রমে কোনো কাজ যে কাজে মৃত্যু বা গুরুতর আঘাতের কোনো সম্ভাবনা থাকে না। 1 নম্বর 99(1), সরকারি কর্মচারী কর্তৃক সম্পাদিত কোনো কাজ যে কাজ করতে গেলে আপনার মৃত্যু বা গুরুতর আঘাতের কোনো সম্ভাবনা নাই, সেই কাজের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ না করি। 2, কোনো সরকারি কর্মচারী বা কর্মকর্তা নির্দেশক্রমে কোনো কাজ করতে গেলাম, সেই কাজ করা যদি কোনো মৃত্যু বা গুরুতর আঘাতের সম্ভাবনা না থাকে, সেই কাজের বিরুদ্ধেও আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে না। 3, 99(3), যে সকল ক্ষেত্রে সরকারের আশ্রয় লাভের সুযোগ থাকে। 3, যে সকল ক্ষেত্রে, ওই লাউড কাটিয়ে দিয়ে বলো, যে সকল ক্ষেত্রে সরকারি আশ্রয় লাভের সুযোগ থাকে, যে সকল ক্ষেত্রে সরকারি আশ্রয় লাভের সুযোগ থাকে। নাম্বার 4, আত্মরক্ষার জন্য যতটুকু বল প্রয়োগ করার প্রয়োজন তার অধিক বল প্রয়োগ করা যাবে না। আত্মরক্ষার জন্য যতটুকু বল প্রয়োগ করার প্রয়োজন তার অধিক বল প্রয়োগ করা যাবে না। পরিষ্কার? পরিষ্কার? কিছু শোনা যাচ্ছে না? এ জয়, শোনা গেলে বলেন তো, ভিডিও মুড অনে আসেন, তো ইচ্ছা শুনতে পাচ্ছেন না, কথা তো আমার অনেক মনে হচ্ছে 99 টাকা থেকে শোনা যাচ্ছে না, 99 টাকা থেকে আবার বলে।
আচ্ছা তহিদ স্যার ধন্যবাদ। এই তহিদ স্যার আমার সিগন্যাল দিছিল, ভিডিও মুড অনে থাকেন সিগন্যাল দিয়েন, ঠিক আছে? আবার বলি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, অংশটুকু কাটিয়ে দিবারে। তাহলে এখন আবার বলি, 99 ধারা হচ্ছে লাগে কিছু শর্ত আছে। আত্মরক্ষা, ব্যক্তিগত অধিকার, 99 ধারার 4টে শর্ত আছে। এই 4টে শর্ত অনেক কঠিন করে দেওয়া, অনেক বড় করে দেওয়া, এ আমাদের পক্ষে মুখস্থ করা কষ্টকর এবং লিখতে গেলে সময় পাবো না। তাই 99 ধারার যে 4টে শর্ত আমি শর্ট করে বলি, আমি যেভাবে মুখস্থ করেছিলাম ওইভাবে আপনাদের বলি, আপনারাও এর সাথে কিছু যোগ বিয়োগ করে মুখস্থ করে নেবেন, পাই টু পাই মুখস্থ করবেন। এই 4টের সংখ্যা কিন্তু না দেখেই পুস্তক সহ আসে, পুস্তক ব্যতীত আসে। তাহলে 99 ধারার শর্তগুলো কি কি বলছে? 99 ধারার 1 নম্বর শর্ত, সরকারি কর্মচারী কর্তৃক সম্পাদিত কোনো কার্য, সরকারি কর্মচারী কর্তৃক সম্পাদিত কোনো কার্য বা কাজ, এই কাজ যদি মৃত্যু বা গুরুতর আঘাতের কোনো সম্ভাবনা না থাকে সেক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে না। সরকারি কর্মচারী কর্তৃক সম্পাদিত কোনো কাজ করার সময় যদি মৃত্যু বা গুরুতর আঘাতের সম্ভাবনা না থাকে সেই কাজের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে না। 99(2) সরকারি কর্মচারী অথবা কর্মকর্তা, সরকারি কর্মকর্তা অথবা কর্মচারীর নির্দেশক্রমে কোনো কাজ, যে কাজ মৃত্যু বা গুরুতর আঘাতের কোনো সম্ভাবনা নাই সেক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে না। নাম্বার 3, 99 ধারার নাম্বার 3, এখানে 1 2 3 করে বলে লিখবেন না, এটা কিন্তু বানাইছি আমরা। নাম্বার 3, যে সকল ক্ষেত্রে সরকারি আশ্রয় লাভের সুযোগ থাকে সেই ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায় না। নাম্বার 3, যে সকল ক্ষেত্রে সরকারি আশ্রয় লাভের সুযোগ আছে সেক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায় না। নাম্বার 4, 99 নাম্বার 4 আমরা আলোচনা করছি দণ্ডবিধি আইন 1860 সালের 45 নম্বর আইনের 99(4), আত্মরক্ষার জন্য যতটুক বল প্রয়োগ করা প্রয়োজন তার অধিক বল প্রয়োগ করা যাবে না। আত্মরক্ষার জন্য যতটুক বল প্রয়োগ করার প্রয়োজন তার অধিক বল প্রয়োগ করা যাবে না। তাহলে আত্মরক্ষার জন্য যতটুক বল প্রয়োগ করার প্রয়োজন তার অধিক বল প্রয়োগ করা যাবে না। এবার 99 1 2 3 আমি আরো সংক্ষেপে বলি, শুনে রেখেন, আপনার পরে লিখে নিন। 99(1) লিখবেন, সরকারি কর্মচারী কর্তৃক সম্পাদিত কোনো কাজ, সরকারি কর্মচারী কর্তৃক সম্পাদিত কোনো কাজ। 2, সরকারি কর্মচারী বা কর্মকর্তার নির্দেশে কোনো কাজ, সরকারি কর্মচারী বা কর্মকর্তার নির্দেশে কোনো কাজ, তার বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায় না। 3, যে সকল ক্ষেত্রে সরকারের আশ্রয় লাভের সুযোগ থাকে, যে সকল ক্ষেত্রে সরকারের আশ্রয় লাভের সুযোগ থাকে সেই সব কাজের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায় না। নাম্বার 4, আত্মরক্ষার জন্য যতটুকু বল প্রয়োগ করার প্রয়োজন তার অধিক বল প্রয়োগ করা যাবে না। আত্মরক্ষার জন্য যতটুকু বল প্রয়োগ করার প্রয়োজন তার অধিক বল প্রয়োগ করা যাবে না। এরপরে আমরা 100 ধারা আলোচনা করব। 100 ধারার আলোচনা হচ্ছে দেহের ক্ষেত্রে, দেহ মানে আমার দেহ, অন্যের দেহ, এই দেহ রক্ষা করার জন্য আক্রমণকারীকে মৃত্যু পর্যন্ত ঘটানো যাবে। এই মৃত্যু কয়ভাবে ঘটানো যাবে? 6 প্রকার যদি আক্রমণ করে তাহলে আমরা তাকে মৃত্যু ঘটাবো, এক্ষেত্রে আমার আপনার কোনো অপরাধ হবে না। যিনি আক্রমণকারী, এবার 100 ধারা হলো আক্রমণ প্রতিহত করে, আমার দেহের উপর যদি কোনো আক্রমণ আসে তা প্রতিহত করে উক্ত ব্যক্তিকে যদি মৃত্যু ঘটায় আমার কোনো অপরাধ হবে না। এর অপশন হলো 6টা, এই অপশন আমি ছোট করে বলবো, আপনারা ওইভাবে মুখস্থ করবেন এবং এই ছোটটুক করে লিখবেন। এই শিরোনাম মুখস্থ করবেন একেবারে মানে জ্বরের গতিতে, এর সাথে 99(4) 106। তো ইচ্ছাটা খালি মনে রাখবেন, এএসআই, এবি এবং এটিএসআইরা যে এইখানে এই জিনিসটুকু আছে, আপনাদের কাছে এইটুক। আর সূচি মুখস্থ করবেন, আর নিরস্ত্ররা এই দুটোই মুখস্থ করবেন, 99(4) পয়েন্ট, 106 পয়েন্ট। তাহলে প্রথম, দেহ রক্ষার জন্য আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে কখন মৃত্যু ঘটানো যাবে? নাম্বার 1, এমন আক্রমণ মৃত্যুই তার একমাত্র পরিণতি। এমন আক্রমণ মৃত্যুই তার একমাত্র পরিণতি। এরূপ আক্রমণ
মৃত্যুই যার একমাত্র পরিণতি। 101, 102 এমন আক্রমণ গুরুতর আঘাত যার একমাত্র পরিণতি। 102 গুরুতর আঘাত এমন আক্রমণ, এরূপ আক্রমণ গুরুতর আঘাত যার একমাত্র পরিণতি। এমন আক্রমণ গুরুতর আঘাত যার একমাত্র পরিণতি, মানে এমনভাবে আক্রমণ করছে বা ধায়ে আসছে যে ওর আঘাত আমি গুরুতরভাবে আঘাত আহত হবো বা ক্ষতিগ্রস্ত হব। এই ক্ষেত্রে এই আঘাত হওয়ার পূর্বেই আপনি তাকে মেরে দেবেন। আর 99 বলছে, এটা আলোচনার পর আমি ডালা বলতেছি কেন, 99 বলছে আমি তহিদের উপর এমন আক্রমণ করছি। 99 তহিদ স্যার খেয়াল করবেন, আমি তহিদ স্যারের উপর এমন আক্রমণ করছি, তহিদ স্যার দেখছে যে রিভলভার আমার দিক কাক করছে, রিভলভারের গুলি যদি ছিটকে আসে তাহলে আমি তহিদ মৃত্যু হয়ে যাবে। এই ক্ষেত্রে ওর কাছে এলএমজি ছিল, ঝাঁঝ করে ঝাড়ি দিয়েছে আমার কাছে, কারণ এই যে আমার শুট করার পূর্বেই তহিদ স্যার আমার মারি দিয়েছে। তাহলে তহিদ স্যার তখন বলবে রিজাউল এমনভাবে আমার দিক রিভলভার কাক করছিল যা আমার মৃত্যুই ছিল একমাত্র পরিণতি। সেই ক্ষেত্রে আমি সহায় দিছি, তহিদ স্যারের কোনো অপরাধ নাই। খেয়াল করবেন, তহিদ স্যারের দিয়ে উদাহরণ দেই, ভিডিও মোটা অন আছে। এরপরে 2, 100 ধারার আত্মরক্ষা অধিকার প্রয়োগ করে 102 কি বলছে, আমি তহিদ স্যারের দিকে এমনভাবে ইট পাটকেল বা ধারালো একটা জিনিস নিক্ষেপ করতে যাচ্ছি বা এমনভাবে স্টাইলি যাচ্ছি, তহিদ স্যার দেখছে যে এখান থেকে বাঁচার কোনো উপায় নাই, আমার গুরুতর আঘাত হতেই পারে। এই গুরুতর আঘাত থেকে বাঁচার জন্য তহিদ স্যার পাল্টাভাবে আমাকে আক্রমণ করে মেরে ফেলতে পারে, তহিদ স্যারের কোনো অপরাধ হবে না। এমন আক্রমণ যা গুরুতর আঘাতই তার একমাত্র পরিণতি। এমন আক্রমণ যে ক্ষেত্রে দেখলো তহিদ স্যার এই রিজাউলের ভাবভঙ্গি এরকম, আমি গুরুতর ক্ষতিগ্রস্ত বা গুরুতর আঘাত হয়ে যাব। 326 যে গুরুতর আঘাত, স্বেচ্ছায় গুরুতর আঘাত আমি তহিদ স্যারের করতে গেলে তহিদ স্যার তা প্রতিহত করে যদি আমাকে মেরেও ফেলায়, সেক্ষেত্রে তার কোনো অপরাধ হবে না। সর্বোচ্চ কথাটাই বলতেছি। নাম্বার 3, ধর্ষণের অভিপ্রায় আক্রমণ। ধর্ষণের অভিপ্রায় আক্রমণ, যদি কোনো নারীকে অন্য পুরুষ আক্রমণ করে, উক্ত নারী দেখছে যে আমার এই গৃহে বা আমাকে সে একলা পাইলে আমাকে ধর্ষণ করবে, উক্ত নারী তখন কি করতে পারে, তাকে মৃত্যু ঘটায় ফেলতে পারে। এক্ষেত্রে নারীর কোনো অপরাধ হবে না। কিন্তু নারী যদি ধর্ষণ করেই বসে, তার জন্য স্বতন্ত্র বিচার আছে, তার জন্য ধর্ষণের বিচার আছে। তাই এই খুব খেয়াল করবেন, কথাটা ছোট হলেও দামি। এই আত্মরক্ষা কিন্তু ঘটনা ঘটার পূর্বে ঘটাবেন। ঘটনা ঘটার পূর্বে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে হয়। ঘটনা ঘটে গেলে তখন কিন্তু তার বিচারও করা যায়। যেমন ধর্ষণের অভিপ্রায় আক্রমণ, ধর্ষণ কিন্তু করে নাই, ধর্ষণের অভিপ্রায় এমন ভাব ভঙ্গিমা এমন স্টাইলে তিনি তাকে আক্রমণ করছেন যেন উক্ত নারী বুঝতেছে যে তিনি ধর্ষিত হবেন। সেই ধর্ষণের হাত থেকে বাঁচার জন্য আমার আপনার মাথায় আঘাত করে মেরে ফেলতে পারে, উক্ত নারীর কোনো অপরাধ হবে না। ধর্ষণের অভিপ্রায় আক্রমণ অপ্রকৃতস্থ কাম লালসা করার জন্য, তার চরিত্র হরণ করার জন্য এরকম কোনো আক্রমণ করতেছে বা এমন কোনো অভিপ্রায়, এগুলো ডালা মুখস্থ করে নেবা। সেই সময় আক্রমণ করে এই আক্রমণ প্রতিহত করার জন্য উক্ত ব্যক্তির যদি মৃত্যু ঘটাও, কোনো অপরাধ হবে না। 5, মনুষ্যহরণ বা অপহরণ করার অভিপ্রায় আক্রমণ। মনুষ্যহরণ এটা হচ্ছে 359, 360, 361 জন পর্ব প্যানাল কোডের এই মনুষ্যহরণ সম্প্রান্ত আছে। তাহলে কি বলছে, মনুষ্যহরণ অপহরণের অভিপ্রায় আক্রমণ। মনুষ্যহরণ অপহরণ মানে মনুষ্য মানে মানুষ বা ব্যক্তি, এখানে শিশু হতে পারে, এখানে শিশু হতে পারে, বৃদ্ধ হতে পারে, নারী হতে পারে, পুরুষ হতে পারে। মনুষ্য মানে মানুষ, মানুষকে অপহরণ করে এক স্থান থেকে আরেক স্থান নিয়ে যায়। মনুষ্যহরণ বা অপহরণের অভিপ্রায়, মনুষ্যহরণ বা অপহরণের অভিপ্রায়ে আক্রমণ করছে, উক্ত ব্যক্তির আক্রমণ প্রতিহত করে মৃত্যু ঘটালেও কোনো অপরাধ হবে না। এরপরে হলো 6 বুঝার আছে। 6 হচ্ছে হলো কি এরকম পরিস্থিতি, এমন পরিস্থিতি তোমাকে বা হযরত স্যারকে বা তহিদ স্যারকে এমন পরিস্থিতি আটকাইছে, বেআইনিভাবে অবরোধ করে রাখছে। বেআইনি কি অপরাধ, এই অপরাধের দ্বারা আছে 339, 340, 341, 342 ওই এলাকায় আমরা পাবো। তো এই অন্যায়ভাবে অবরোধ করা, অবরোধ হচ্ছে লোকে আটকায় রাখা। এই অন্যায়ভাবে যদি কেউ অবরোধ করে বা আটকা রাখে, এই আটকা রাখার কারণে আমি সরকারি আশ্রয় লাভের কোনো সুযোগ পাবো না, সরকারের নিকট যে সাহায্য চাবো এ সুযোগ নাই।
এই ক্ষেত্রেও তুমি আত্মরক্ষার অধিকার প্রয়োগকে তার মৃত্যু ঘটাতে পারো। তোমাকে একটা গৃহের মধ্যে খাবার দাবার পানি জল সমস্ত কিছুই দিয়ে রাখছে, বা একটা এলাকার মধ্যে তোমাকে এমনভাবে অবরোধ করে রাখছে। অবরোধ কিন্তু ঘরের মধ্যে হয় না, অবরোধ একটা জেলা নিয়ে হতে পারে, অবরোধ একটা দেশ নিয়ে হতে পারে, অবরোধ একটা বিভাগ নিয়ে হতে পারে, নির্দিষ্ট গণ্ডের বাইরে যেতে দেয় না। এই অবরোধ যদি করে রাখে এবং এই অবরোধ করার ফলে তুমি সরকারি আশ্রয় লাভের সুযোগ নাই। আমাদের এমন ভাবে অবরোধ করছে, সরকারি যে আশ্রয় করব 90 কতগুলো সরকারের আশ্রয় লাভের সুযোগ থাকলে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায় না। কিন্তু ষষ্ঠতে এসে বলছে দেহ রক্ষা করার জন্য আমাকে এমন ভাবে অবরোধ করছে, এখান থেকে সরকারি আশ্রয় লাভের কোনো সুযোগ নাই। সেই ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার পরে মৃত্যু ঘটানো যায়। তাহলে 106 বলছে যদি বেআইনিভাবে কোনো ব্যক্তিকে অবরোধ করে, ওই অবরোধ থেকে যদি সরকারিভাবে আশ্রয় মুক্ত হওয়ার জন্য বা বাইরে হওয়ার জন্য সরকারের কোনো আশ্রয় নেওয়ার সুযোগ না থাকে, সেই ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু ঘটানো যায়। সেই ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার 100 ধারার 6টা অপশন বলে শেষ করবো। 100 ধারার 6টা আছে, 100 ধারার 6টা অপশন আছে। 6টার ভিতর প্রথম আছে এমন আক্রমণ মৃত্যুই যার একমাত্র পরিণতি, ঢালা মুখস্থ। এমন আক্রমণ মৃত্যুই যার একমাত্র পরিণতি। 102 এমন আক্রমণ গুরুতর আঘাতই যার একমাত্র পরিণতি। এমন আক্রমণ গুরুতর আঘাতই যার একমাত্র পরিণতি। 3 ধর্ষণের অভিপ্রায় আক্রমণ। 103 ধর্ষণের অভিপ্রায় আক্রমণ। 104 অপ্রকৃতস্থ কাম লালসা চরিতার্থ করার উদ্দেশ্যে আক্রমণ। অপ্রকৃতস্থ কাম লালসা চরিতার্থ করার উদ্দেশ্যে আক্রমণ। 5 মনুষ্যহরণ বা অপহরণ করার শাস্তি। মনুষ্যহরণ বা অপহরণ করার কাজ, অপহরণ বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার প্রয়োগ। তারপরে আছে 6 এরূপ পরিস্থিতি অবরোধ করে রাখছে যেখান থেকে সরকারি আশ্রয় লাভের সুযোগ নাই, সেই ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে মৃত্যু ঘটানো যাবে। চলে গেলে 101 কি বলছে? 101 বলছে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে মৃত্যু ব্যতীত যে কোনো ক্ষতি করা যাবে। 101 বলছে 101 দ্বারা বলছে কি? 101 দ্বারায় বলছে নতুন ধারা 101 বলছে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে মৃত্যু ব্যতীত যে কোনো ঘটনা ঘটানো যাবে। উপরের ধারা ব্যতীত, উপরের 101 বলছে উপরে বর্ণিত যে ধারাটা আছে, মানে 100 ধারার কথা বলছে, এই ধারার যে 6টা অপশন ব্যতীত এমন কোনো অপরাধ যে অপরাধ করলে পারে আপনি মৃত্যু ব্যতীত অন্য যে কোনো ক্ষতি করতে পারেন, সেক্ষেত্রে অপরাধ হবে না। মৃত্যু ব্যতীত অন্য যে কোনো ক্ষতি করেন, গুরুতর আঘাত করেন বা বড় ধরনের ক্ষতি করে দেন, অর্থনৈতিক টাকা শারীরিক সমস্যা নাই, কিন্তু মৃত্যু ঘটাবেন না। 100তে বলছে যে ক্ষেত্রে দেহ রক্ষার ক্ষেত্রে মৃত্যু ব্যতীত যে কোনো ধরনের ক্ষতি করা যাবে। দেহ রক্ষার ক্ষেত্রে মৃত্যু ব্যতীত যে কোনো ক্ষতি করা যাবে। 102 বছর দেহের ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগ এবং স্থিতিকাল। দেহের ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার আরম্ভ এবং স্থিতিকাল। এইটা হচ্ছে কিরকম? যখন আমি তোমার সাথে জড়াজড়ি করতেছি, ধস্তাধস্তি করতেছি, অত সময় তুমি আমাকে প্রতিহত করতেছো, ফট করে আমি স্যালেন্ডার করলাম, হাত উঁচু করলাম, তখন তুমি আমার আর ওই আক্রমণ করবা না, কারণ আমি তো মেনে নিলাম। যুদ্ধের ক্ষেত্রে সৈনিক যদি কখনো হাত উঁচু করে অস্ত্র দিয়ে স্যালেন্ডার করে, আরেক সৈনিক ওকে গুলি করে না, কারণ সে আত্মসমর্পণ করছে। এটা আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার আর প্রয়োগের সুযোগ থাকে না। যুদ্ধের ক্ষেত্রে যদি এরকম হয় তাহলে বাস্তবতা হওয়ার কথাই। তাহলে যদি আত্মরক্ষার প্রয়োগ আরম্ভ স্থিতিকাল, তোমার সাথে আমার দাওয়াদাই ধাক্কাধাক্কি হচ্ছে, সমস্যা নাই, চলমান প্রক্রিয়া, ফট করে যে আক্রমণকারী তোমার আক্রমণ করা বন্ধ করে দিয়েছে, তখন তুমি বা আমি এই আক্রমণ থেকে সরে আসতে হবে। ওই কাজ যত সময় সে চালাইছিল তা প্রতিহত করা ছিল আমার আপনার দায়িত্ব। তাহলে দেহ রক্ষার জন্য প্রয়োগ এবং স্থিতিকাল হচ্ছে 102 দ্বারা। প্রয়োগ এবং স্থিতিকাল যত সময় পর্যন্ত সে আমাকে কিলাবে, আমি তার কিল প্রতিহত করব বা ঠেকাবো, বা এবং সে যখন বাদ দেবে আমি যেন তার পাল্টা আবার আক্রমণ না করি, ওখানেই শেষ হয়ে যাবে। আরম্ভ এবং স্থিতিকাল, এক্ষেত্রে কোনো অপরাধ
হবে না। 101-এ কি বলছে? আত্মরক্ষার, দেহ রক্ষার জন্য মৃত্যু ব্যতীত যে কোনো ক্ষতি করা যায়। আর 100তে বলছে 6টা কারণে দেহ রক্ষা করার জন্য মৃত্যু পর্যন্ত ঘটানো যাবে। দেহ রক্ষার জন্য মৃত্যু পর্যন্ত ঘটানো যাবে। হরজত কি কিছু কবা নাই? আত উঁচু করছো যে ভিডিও দেছো? আচ্ছা ঠিক আছে। আমরা ক্লাস করার সময় আমাদের স্যার বলছিল যদি কারোর সমস্যা হয় এরকম হাত এরম দিতে। তোমার এই ছবিটা আমি দেখে মনে পড়লো। তখন ওই স্যার ওর কাছে জিজ্ঞাসা করতো কোনো সমস্যা বা কিছু প্রশ্ন আছে কিনা। সাধারণত প্রশ্ন ক্লাসের পরেই শুনতো, আমি যেমন শুনি উনি ওইভাবে পরে শুনতো। তারপরে আসছে কি 102 চলে গেলে 103 আসছে লেগে সম্পত্তি রক্ষার জন্য আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু ঘটানো যাবে। সম্পত্তি রক্ষার জন্য কখন মৃত্যু ঘটানো যাবে? 103-এ বলছে সম্পত্তি রক্ষার জন্য। এই সম্পত্তি কোন ভাবে রক্ষা করব, কি ভাবে আমার সম্পত্তি ধ্বংস হবে? এক হচ্ছে চুরি করতে আসলে, এই সম্পত্তি সাধারণত চুরি করতে আসলে, তারপরে হচ্ছে অনিষ্ট করতে আসলে বা ক্ষতি করতে আসলে, অথবা দস্যুতা করতে আসলে, অথবা অপরাধজনক অনধিকার প্রবেশ করে এই 4টে কার্যক্রম চালাবে সে। এই 4টে কার্যক্রম করেই তোমার সম্পত্তি সে ধ্বংস করবে বা নিয়ে যাবে। এই 4টের যে কোনো একটা করলেই তাকে আমরা মৃত্যু ঘটাবো। নিচে কিভাবে বলছে আসেন শুনি। 103 হলো সম্পত্তি। 103 হচ্ছে সম্পত্তি। প্রথমত হচ্ছে দস্যুতা। 103-এর প্রথমত দস্যুতা। যদি কোনো ব্যক্তি দস্যুতা করে আমার সম্পত্তি নিয়ে যায়, দস্যুতা তো চেনেন, 4 জনের কম, 1-এর অধিক, 4, 5-এর কম, এই যদি সামনাসামনি অবস্থা নয়, মুখোমুখি অবস্থা নয়, ভয় ভীতি হুমকি দেখায়, দস্যুতার সদস্য সংখ্যা কিন্তু 1 থেকে 4, 5 যেন কোনো ক্রমে না হয়, তাহলে ডাকাতি হয়ে যায়। তাহলে দস্যুতা হচ্ছে 390 দণ্ডবিধি আইনের এই সংজ্ঞা বলছে সম্পত্তি রক্ষার সময় যদি দস্যুতা করে আমার সম্পত্তি নিয়ে যায় তাহলে তার আমি মৃত্যু ঘটাতে পারি, কোনো অপরাধ হবে না। আমার সম্পত্তি, টাকা পয়সা, অন্যের সম্পত্তি, সরকারি সম্পত্তি যদি কেউ নিয়ে যায় দস্যুতা করে তাহলে তার মৃত্যু ঘটালে কোনো অপরাধ হবে না। 103-এর 2 বলছে রাত্রিবেলায় অপথে গৃহে প্রবেশ দণ্ডবিধি আইনের 456 থেকে পাবো। রাত্রিবেলায় ঘটে অপথে গৃহে প্রবেশ করে, এর সংখ্যা হলো 445। যাক, ব্যাপক পড়ব না। এই অপথে গৃহে প্রবেশ যদি কেউ করে, আপনার গৃহে অপথে করছে, এর উদ্দেশ্য ভালো না, রাত্রিবেলায় অপথে গৃহে প্রবেশ করছে, উক্ত ব্যক্তিকে আপনি মেরে ফেলতে পারেন। কারণ আপনার সম্পত্তি, আপনার শরীর, আপনার টাকা পয়সা নষ্ট করতে বা সরকারি বা অন্যের সম্পত্তি ক্ষতি করতে আসছিল, এক্ষেত্রে আপনি তাকে মেরে ফেললেও কোনো অপরাধ হবে না। তৃতীয়ত বাসগৃহ সম্পত্তি সংলগ্ন স্থান যেখানে মানুষ বসবাস করে, যেমন ইমারত, তাঁবু বা জাহাজ, যেমন মানুষের ঘর বাড়ি সাধারণত ইমারত, তাঁবু মানুষের বসবাস করে, বেদে পল্লীরা এখনো তাঁবুতে ব্যবহার করে। তাহলে মানুষের ঘর বাড়ি, তাঁবু বা জাহাজে যদি কেউ অগ্নিসংযোগ করে, অগ্নিসংযোগ মানে তো আমাকে অনিষ্ট করবে, আমার সম্পত্তি পুড়ায় দেবে, ধ্বংস করে দেবে, এই কাজ যদি কেউ করতে আসে তার প্রতিহত করে তার মৃত্যু ঘটালেও কোনো অপরাধ হবে না। তাহলে কি বলছে? চুরি করার জন্য ক্ষতি করার জন্য অপথে গৃহে প্রবেশ করে যদি আমার সম্পত্তি ইমারত মানুষ যেখানে বসবাস করে, ইমারত, তাঁবু বা জাহাজ, মানুষ কিন্তু জাহাজে বসবাস করে, সেইখানে যদি কেউ অগ্নিসংযোগ করে, অগ্নি বা আগুন লাগায় দেয়, সেইখানে তার ওই যে আগুন লাগাতে আসছিল বা যে কার্যক্রম করতে চাচ্ছে তাকে মৃত্যু ঘটালেও তাকে প্রতিহত করে যত বড় ক্ষতি করেন আপনার কোনো অপরাধ হবে না। চতুর্থ চুরি যদি কেউ চুরি করে ক্ষতি করে, যুক্তিসঙ্গত যদি কোনো ব্যক্তি সম্পত্তি চুরি করতে আসে, দস্যুতা করতে আসে, খেয়াল করেন 103-4 যদি কোনো ব্যক্তি সম্পত্তি চুরি করতে আসে, দস্যুতা করতে আসে, অনিষ্ট করতে আসে, অনধিকার গৃহে প্রবেশ করছে, এমন সময় আপনি গৃহের মধ্যে, আপনার গৃহে, খেয়াল করবেন হযরত স্যার, আপনার গৃহে আমি চুরি করতে গেছি, আপনার সম্পত্তি আমি ছিনতাই করতে গেছি বা দস্যুতা করতে গেছি, ছিনতাই আরেক নাম দস্যুতাই মনে হয়, দস্যুতা করতে গেছি, রাত্রিবেলা আপনার গৃহে প্রবেশ করছি, এখন আপনার সাথে আমার মুখোমুখি অবস্থান হয়েছে,
আমার মুখের অ্যাসিড এমনই খারাপ, আমার ভাবভঙ্গি এমনই ভয়ঙ্কর। আপনি দেখতেছেন যে রেজাল্ট চুরি করতে আছে, কিন্তু রেজাল্ট তো আমাকে মুহূর্তে দেখা হয়েছে এমন ভাবভঙ্গি রেজাল্ট আমাকে মেরে ফেলতে পারে, রেজাল্ট আমাকে ক্ষতি করে ফেলতে পারে। সেই ক্ষেত্রে আপনি আমাকে মৃত্যু ঘটাতে পারেন। কিন্তু আমি গেছিলাম কি করতে? চুরি করতে। আমি আপনার গৃহে চুরি করার জন্য প্রবেশ করছিলাম, আপনার সম্পত্তি চুরি করব, আপনার সম্পত্তি দস্যুতা করে নিয়ে আসবো, আপনার গৃহে অনধিকার প্রবেশ করছিলাম, আপনার সম্পত্তি অনিষ্ট করব, ক্ষতি করে দেব। এই কাজ করার সময় যখন আপনি আপনার সামনাসামনি উপস্থান করছে, রাত্রিবেলায় মুখোমুখি আপনার ঘরের মধ্যে দেখা হয়েছে, তখন আমার মুভমেন্ট এমনই ভয়ঙ্কর। আমার কাছে আপনাকে দেখে তখন মনে হচ্ছে, বাড়ির মালিকরে দেখে, বাড়ির মালিক তখন মনে করছে এই রিজাউলকে যদি প্রতিহত না করি, এই রিজাউলকে যদি আমি মৃত্যু না ঘটাই, সে আমাকে মেরে ফেলবে। যদিও সে চুরি করতে আছে, কিন্তু তার অবস্থান অনেক ভয়ঙ্কর। সেক্ষেত্রে তুমি মৃত্যু ঘটালেও কোনো অপরাধ হবে না। খেয়াল করবেন। এবার 103-1 সংক্ষেপে বলি, মুখস্থ করবেন। 103-1 হলো দস্যুতা, 103-1 হচ্ছে দস্যুতা, 103-2 হচ্ছে রাত্রিবেলায় অপথে গৃহে প্রবেশ করলে, 103-2 হচ্ছে রাত্রিবেলা অপথে গৃহে প্রবেশ করলে, 103-3 বলছে কি, 103 গৃহ, তাবু, জাহাজ, মানুষের বসবাস করার স্থান যদি কেউ অগ্নিসংযোগ করার চেষ্টা করে, তাকে মৃত্যু ঘটানো যাবে। চতুর্থ কি বলছে? যদি কোথাও আমি চুরি করতে গেছি, অনিষ্ট করতে গেছি, বা দস্যুতা করতে গেছিলাম, অনধিকার গৃহে প্রবেশ করছিলাম, আপনার সাথে আমার দেখা হয়ে পড়ছে, আপনি বাড়ির মালিক, এবং আমার মুভমেন্ট, আমি চোর, আমি দস্যুতাকারী, আমি অনিষ্টকারী, আমার মুভমেন্ট এত ভয়ঙ্কর যা দেখে আপনাকে মনে হয়েছে রিজাউল আমাকে মেরে ফেলতে পারে। আপনি ঘরের মধ্যে একা, আমরা দুইজন আছি, আপনাকে মেরে ফেলানো স্বাভাবিক, কারণ আপনি আমাদের চিনে ফেলাইছেন। সেই ক্ষেত্রে আপনি আমাকে মৃত্যু ঘটালেও কোনো অপরাধ হবে না। এই চোর, অনিষ্টকারী বা দস্যুতাকারী বা অপথে গৃহে প্রবেশকারী কে যদি মেরেও ফেলায়, তাহলে কোনো অপরাধ হবে না। সম্পত্তি রক্ষা করার জন্য 99 দ্বারা শর্ত সাপেক্ষে 103 দ্বারায় যদি কোনো ব্যক্তি সে ব্যক্তি সম্পত্তি ক্ষতি করতে আসে বা নিয়ে যেতে আসে, তাকে মেরে ফেললেও কোনো অপরাধ হবে না, ক্লাস খালি বড় হয়ে যায়। তারপরে চলে যাবে 104। 104 কি বলছে? সহজ করে নেবেন। 104 বলছে সম্পত্তি রক্ষার জন্য মৃত্যু ব্যতীত যে কোনো ঘটনা ঘটানো যাবে। 104 এতটুকু মনে রাখেন, ক্লাস বড় হয়ে গেছে, 1 ঘন্টার মুখ চালাচ্ছি, কষ্ট হচ্ছে। 104 হচ্ছে যে ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে মৃত্যু ব্যতীত যে কোনো ঘটনা ঘটানো যাবে, সেক্ষেত্রে কোনো অপরাধ হবে না। 105 এটা বোঝার আছে। 105 এত সময় যেমন চিল্লাইছিলাম, সম্পত্তি রক্ষার কয়টা স্তর আছে, সম্পত্তি কয়ভাবে আপনার কাছে চলে যাবে, কয়টা স্তর আমি বলে দিচ্ছি। চুরি করে আপনার কাছে সম্পত্তি নিয়ে যাবে, অস্থাবর সম্পত্তি আপনার কাছে দস্যুতা করে নিয়ে যাবে, আপনার কাছে অনধিকার প্রবেশ করবে গৃহে, করে তার সম্পত্তি যাই ক্ষয়ক্ষতি বা যেভাবে নেবে, এখান থেকে আপনি রক্ষা করবেন, আপনি। তারপরে কি অনিষ্ট করবে। এই কয়টা ক্ষেত্রে কালকে আরো ভালো করে ব্যাখ্যা করবো, আল্লাহ যদি তৌফিক দেয়। এই চুরি যখন আপনার সম্পত্তি হয়ে যাবে, এই চুরি সম্পত্তি যত সময় আপনি উদ্ধার না করতে পারবেন, তত সময় পর্যন্ত এই অধিকার আপনার বলবৎ থাকবে। এখানে সরকারের আশ্রয় নেবেন। যত সময় আপনি এই চুরির সম্পত্তি উদ্ধার না করতে পারবেন, প্রয়াগ এবং স্থিতিকাল। 105 বলছে সম্পত্তি রক্ষার জন্য প্রয়াগ এবং স্থিতিকাল কত সময় পর্যন্ত বলবৎ থাকবে। প্রশ্ন আসতে পারে, খুব দামি ধারা, কিন্তু সময় মধ্যে ব্যথা করতেছে, কষ্ট হচ্ছে। চুরি যখন আপনার সম্পত্তি হবে, মোবাইল, খেয়াল করবেন, মোবাইল আপনার সম্পত্তি চুরি হয়, কিন্তু এই সম্পত্তি যখন নিয়ে দৌড় মারছে, তখনও পিছনে দাওয়া করছেন, দেখে ফেলাইছেন, অথবা অগোচরে নিয়ে গেছেন, সমস্যা নাই, দেখে ফেলে তো দস্যুতা হয়ে যাবে। অগোচরে নিয়ে গেছে, জিডি করা হয়, ওই সম্পত্তি যতদিন আপনি হাতে না পাবেন, সোনা দানা টাকা পয়সা, তার প্রতি আপনার অধিকার চলমান প্রক্রিয়া, এবং এটা আরম্ভ এবং স্থিতিকাল, যত সময় আপনি না পাবেন তত সময় আপনার এই কার্যক্রম চলমান থাকবে। এখানে আপনি সরকারি আশ্রয় লাভের সুযোগ আছে। দস্যুতা কি বলছে? দস্যুতা হচ্ছে লেগে তাৎক্ষণিক আপনার ভয়ভীতি দেখায় নিয়ে যাচ্ছে, আপনি ওই যত সময় ও যে আপনার ভয়ভীতি হুমকি, অতটুকু সময়ের মধ্যে আপনি এই কাজটা হাসিল করবেন। সে যদি দস্যুতা করে নিয়ে যায়, ওই সময় আপনি এটা উদ্ধার করবেন আরম্ভ, এবং সে যদি খেলাধুরি মারে, আপনার কাছে আমি বলছি যে আপনি এই পানির বোতল বা এই স্বর্ণের বারটা মারে দেন, বা দিতে বাধ্য, আমি চাকু দেখাইছি, আমি দস্যু, আমরা 1 জন বা 2 জন, আপনি দিয়ে দিচ্ছেন,
ফট করে ওর আপনি থাবাই দিয়ে আমার কাছ থেকে নিয়ে নিলেন এবং আমি দৌড় মারলাম, এই যে আপনার পরোয়া এবং স্থিতিকাল শেষ হয়ে গেল। আমি যখন দৌড় মারলাম আপনি আর আমার পিছনে দাওয়া করেন না, কারণ আপনার সম্পত্তি রাখেই দৌড় মারছি। এই পরোয়া এবং স্থিতিকাল আর যদি চলে যায় সেক্ষেত্রে আইনের আশ্রয় নেবেন, সে আপনার করার সুযোগ আছে। তারপরে আসতে লাগে অপরাধমূলক অনধিকার প্রবেশ। কোনো গৃহে প্রবেশ করছে, আপনি গৃহে আপনাকে দেখে দৌড় মারলো, আপনি তার পিছনে পিছনে ধাওয়া করে মারি ফেলাবেন, খবরদার, এ কাজ করা যাবে না। একটু আগে কিন্তু মারি ফেলেছিলাম এই লোকগুলার। কিন্তু এখানে বলছে কি 105-এ প্রোয়াগ এবং স্থিতিকাল, আপনার গৃহে যে প্রবেশ করছে, প্রবেশ করার পরে আপনি আমি দেখে ফেলছি, চুরি করতে আসুক, অনিষ্ট করতে আসুক, আর যাই করতে আসুক, দেখে ফেলার পরে দৌড় মারছে। এই যে ঘরের ভিতর থেকে কোনো মাল নিয়ে দৌড় মারতেছিল বা সে আমাকে দেখে দৌড় মারছে, আমি কিছু সময় তার ধাওয়া করলাম, সে চলে গেছে, চলে যাক। প্রোয়াগ এবং স্থিতিকাল এতটুকু বোঝায়। এরপরে আসছে লেগে অনিষ্ট করা, ক্ষতি করা। ক্ষতিটি সাধারণত যে করে তার কোনো লাভ নাই, যার ক্ষতি করে সে ক্ষতিগ্রস্ত হয়। তা মাঝখানে একজন ক্ষতিগ্রস্ত হয়, আরেকজন যে ক্ষতি করে, অনিষ্ট করে, এর চারিনার লাভ নেই, এটা খালি আনন্দ হয়। সেই অনিষ্ট করতে আসছে, আপনার দেখা যাচ্ছে ম্যাচ নিয়ে আপনার বাড়ির চারপাশে ঘুরতেছে, বা আপনার পুকুরের সাথে ওষুধ মারি দেবে, আপনার গেরে কোনো কেমিক্যাল মারবে, মাছ মরে যাবে। সেই ক্ষেত্রে আপনি কি করবেন, ওকে দাওয়া করলেন, ও ওষুধের বোতল কেমিক্যাল মেরে দৌড় মারলো, সেক্ষেত্রে আপনি ওর পিছনে আর দাওয়া করবেন না। ওইটি প্রোয়াগ এবং স্থিতিকাল, সম্পত্তি রক্ষার জন্য আরম্ভ এবং স্থিতিকাল। এই ক্লাসটা আগামীকাল আবার 2 ভাগে ভাগ করে নেবো ইনশাল্লাহ, সহজ করে নেবো, তখন আর তো ব্যাখ্যা বলবো না, চিল্লাবো না। আপনারা দণ্ডবিধি আইনি পড়ার সময় অধিকাংশ সময় যে উদাহরণগুলো আছে এগুলো পড়ে নেবেন, একটা ক্লাস একের অধিকবার দেখবেন, এতে আপনারই লাভ হবে ইনশাল্লাহ। সর্বশেষ দ্বারা 106 হচ্ছে নিরপরাধ ব্যক্তির বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ। সহজ করে বলি, নিরপরাধ ব্যক্তির বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে সে যদি মারা যায় তাহলে কোনো অপরাধ হবে না। উদাহরণ আছে, দেখে নেন, আমি বাংলা করে বলি। কোনো ব্যক্তি একজন ব্যক্তিকে ধাওয়া করলো, আমি আপনি বাড়িতে ছুটি যাচ্ছি, ছুটি যাওয়ার সময় এলাকার লোকজন আমাদের উপর আগের থেকে ক্ষিপ্ত যে এই রিজাউল বা হজরত বাড়িতে আসলেই ওকে মেরে ফেলাবো। কিন্তু আমি যখন বাড়িতে গেছি আমার উপর আক্রমণ করছে, আমি এই লোকজন দেখে ছিঁড়ে ছুটে দৌড়াতেছি। খেয়াল করবেন, আমি রিজাউল দৌড়াতেছি, এখন দেখি এই লোকজন যদি আমাকে ধরে ফেলাবে, আমি তো মারা যাব। তখন আমার উপায় কি, আমি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করব। আমার হাতে যদি অস্ত্র থাকে আমি অস্ত্র দিয়ে গুলি শুট করব, যেহেতু আমি চাকরি করি, অথবা আমার লাইসেন্সধারী অস্ত্র থাকতে পারে, অথবা আমার কাছে বড় ধরনের এমন কিছু আছে যা ছুঁড়ে মারলে, ফেঁকে মারলে ওই যে সমস্ত লোক আসতেছে ওরা একটা লোক মারা যাবেই, ধরে নেন অস্ত্রই। আমার কাছে রিভলভার ছিল, আমার পিছনে যে 10-12 জন লোক ধাওয়া করছে আমাকে মেরে ফেলবে, আমি তো মারা যাবই, কিন্তু আমাকেও বাঁচতে হবে, বাঁচার অধিকার আইন দিয়েছে। এখন আমি গুলি করতে যা দেখলাম আমার পিছনে যে সমস্ত 10-12 জন লোক ধাওয়া করছে এর মধ্যে কিছু শিশু আছে, দুই সাইডে শিশু আছে, তাহলে আমি গুলি করব। শিশু কিন্তু বোঝে না আমার পিছনে কেন ওরা দৌড়াতেছে, ওই শিশু, ওই নাবালক জানে না এই রিজাউলকে কেন ধাওয়া করা হয়েছে। ওরা লোকজন দৌড়াচ্ছে, ওরাও দৌড়াচ্ছে। এখন আমি রিজাউল বাঁচার জন্য যখন গুলি শুট করলাম, যারা আমাকে আক্রমণ করছে, এই গুলি যা লাগছে কার গায়ে, ওই শিশুর গায়ে লাগছে, শিশু মারা গেছে, এক্ষেত্রে আমার কোনো অপরাধ হবে না। তাহলে নিরপরাধ ব্যক্তি যদি মারা যায় সেক্ষেত্রে আমার কোনো অপরাধ হবে না। 106-তে এরকমই বলছে, ওই শিশু কিন্তু নিরপরাধ, শিশু ভালো মন্দ কিছুই বোঝে না, শুধু ওই দলের মধ্যে ফালাচ্ছিল। দেখবেন মিছিল মিটিংয়ে দলের মধ্যে পোলাপান থাকে, তাদের গায়ে কিন্তু গুলি লাগা করার জন্য কেউ আক্রমণ করে না, কিন্তু নিরুপায় হয়ে যাওয়ার পরে সে গুলি চালায় তার আত্মরক্ষার, তার বেঁচে থাকার তাগিদে, কিন্তু ওই গুলিটা যা লাগে ওই শিশুর গায়ে। সেক্ষেত্রে ওই শিশু যদি মারা যায় তাহলে যে দেহ রক্ষা করার জন্য বা নিজেকে রক্ষা করার জন্য যে গুলি চালালো তার কোনো অপরাধ